চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অনলাইন জুয়া এবং প্রতারণার সাথে জড়িতদের কঠোর অভিযান অব্যাহত আছে। ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যেই হোক তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। ঢাকার অন্যতম প্রধান সমস্যা ট্রাফিক জ্যাম। আমরা ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও সচল করতে নিত্য নতুন কর্মপরিকল্পনা হাতে নিচ্ছি এবং চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করছি। আমরা এর মধ্যে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমকে প্রযুক্তি নির্ভর করেছি। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এআই ভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। সড়ক পরিবহন আইন লঙ্ঘনের ভিডিও ফুটেজের ভিত্তিতে প্রসিকিউশন চালু হয়েছে। এর ফলে সড়কে আইন মানার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। নাগরিকদের অনলাইন জিডি করার সুবিধা সহ সকল ধরনের অপরাধের তথ্য শেয়ার করার জন্য হ্যালো ডিএমপি এবং হোটেলে অবস্থানকারী সন্দিগ্ধ ব্যক্তি ও অপরাধীদের শনাক্তকরণের নিমিত্তে হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেম সহ বেশ কিছু প্রযুক্তি নির্ভর অ্যাপস চালু করা হয়েছে। ডিএমপিকে আরও জনবান্ধব, গতিশীল এবং জবাবদিহিমূলক করতে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি আমাদের অন্যতম লক্ষ্য। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসন্ন ঈদুল আজহার, কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিং মল এবং আবাসিক এলাকার নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ঘরমুখী মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ছুটিতে নগরের নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। কোরবানির ঈদকে সামনে রেখে নগদ টাকার লেনদেন কমিয়ে ব্যাংকে লেনদেন করার জন্য সকলকে পরামর্শ প্রদান করছি এবং বড় অঙ্কের আর্থিক লেনদেন করলে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আসন্ন ঈদকে ঘিরে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, জাল নোট প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সর্বোচ্চ সক্রিয় করা হয়েছে। ডিএমপির প্রতিটি থানায় মত বিনিময় সভা করা হচ্ছে। আমরা ঢাকার সম্মানিত নাগরিকদের মতামত নিয়ে সর্বোত্তম পুলিশি সেবা দিতে অনেক ধরনের সহযোগিতা ছাড়া আমাদের কাজ করা দুরূহ হয়। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সমাজের সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঢাকার এই বিশাল জনসমষ্টির নিরাপত্তা নিশ্চিত করা কেবল পুলিশের একার পক্ষে কঠিন। আইন শৃঙ্খলার টেকসই উন্নয়ন এবং একটি নিরাপদ নগরী গড়ে তুলতে আমি সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনার এলাকায় ছিনতাই, চাঁদাবাজ, কিশোর গ্যাং, যে কোনো অপরাধের অবিলম্বে পুলিশকে জানান। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা 999 কল করুন এবং সাথে সাথে পুলিশ ব্যবস্থা নেবে। প্রিয় নাগরিকবৃন্দ, আপনাদের একটি সঠিক তথ্য বড় কোনো অপরাধ বা দুর্ঘটনা রুখে দিতে পারে। আসন্ন ঈদুল আজহায় ঢাকার নিরাপত্তা রক্ষায় আপনারা সচেতন থাকবেন এবং ট্রাফিক আইন মেনে আমাদের আধুনিকায়নের এই যাত্রাকে সফল করতে সহযোগিতা করবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা আপনাদের লেখনী এবং রিপোর্টের মাধ্যমে আমাদের যেমন গঠনমূলক সমালোচনা করবেন, তেমনি পুলিশের ভালো কাজেরও প্রচার করে নগরবাসীকে সচেতন করতে ভূমিকা রাখবেন। পুলিশ, জনগণ, গণমাধ্যম আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে ঢাকাকে একটি নিরাপদ শহর হিসাবে গড়ে তুলতে পারব। গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক বৃন্দের কাছে অনুরোধ, আপনাদের কাছে কোনো ধরনের অপরাধের তথ্য প্রমাণ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। সাথে সাথে আমরা সেই অপরাধ এবং অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের যদি কোনো পুলিশ সদস্য সেটা করতে বিলম্ব করে, তাহলে সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। ডিএমপি সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি একটু যুক্ত করতে চাই, মহাপুরে বেশ কয়েকটি আলোচনা রয়েছে, যারা আসলে বেশ কিছুদিন
আমি একটু এই প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে একটু আপনাদেরকে একটু একটা বিষয় একটু মনে করাই দেব যে আজকের অনুষ্ঠানটা কিন্তু স্যারের সাথে আপনাদের একটা সৌজন্য সাক্ষাৎ এবং পরিচিত অনুষ্ঠান, সুতরাং সেটাকে মাথায় রেখে আমার মনে হয় যে আপনাদের প্রশ্নের গভীরতা ইয়ে হবে, নিশ্চিত হবে। তা স্যার নতুন এসেছেন, অনেক কিছু হয়তো স্যারের নলেজে হয়তো নেই বা এখনো আসেনি। তো আমার ঠিক আছে, এখন কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং আপনারা জানেন যে কিশোর গ্যাং বিরুদ্ধে আমাদের যে শক্ত অবস্থান, এর ধারাবাহিকতায় আমরা মোহাম্মদপুরে একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা করেছি। কিশোর গ্যাংয়ের তালিকা আমাদের কাছে আছে। আমরা কিশোর গ্যাং যারা গ্যাং লিড করে তাদের বিরুদ্ধে আমাদের তথ্য সংগ্রহ অব্যাহত আছে এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে এই ক্ষেত্রে আমি বলবো কিশোর গ্যাং, আপনারা নিশ্চয়ই জানবেন যে কিশোর গ্যাংয়ের অনেক সদস্যকে আমরা এর মধ্যে আমাদের আইনের আওতায় নিয়ে এসেছি এবং পর্যায়ক্রমে আমাদের কিশোর গ্যাংয়ের এই যারা সদস্য তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা আমাদের পরিকল্পনা। তবে এই ক্ষেত্রে সামাজিক প্রতিরোধ প্রয়োজন, কারণ কিশোর গ্যাংয়ের যে বিস্তার এটি আসলে একা পুলিশের পক্ষে কঠিন হবে, কারণ এটা যদি সমাজ থেকে প্রতিরোধ আসে তাহলে এই কিশোর গ্যাংয়ের যে অপরাধ সে অপরাধ বিস্তারে প্রতিরোধে আমরা সহায়ক ভূমিকা পালন করবে। এজন্য আমার মনে হয় কিশোর গ্যাংয়ের যে অপরাধ সেই অপরাধ বিস্তারে জনগণ, সাংবাদিকবৃন্দ, পুলিশ আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে। ধন্যবাদ। জি, বাংলাদেশ পুলিশ শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে। গত 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ 15-20 বছর ধরে কারাগারে যে শীর্ষ সন্ত্রাসী ছিল অনেকেই জামিনে মুক্ত হয়েছেন এবং অনেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন এবং আবার অনেকে অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তো যারা অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং যারা অপরাধ এবং অপরাধীদের সেই গ্রুপে আবার তারা সংগঠিত করছে তাদের অবশ্যই করব এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। দালালদের থাকছে বিভিন্ন দলের নেতাকর্মীরা অবস্থান করতে তারা যারা নির্যাতিত তারা বিশ্বাস করতে গিয়ে আয়করা থেকে উল্টা হয়রানি সেখানে এই বিষয়গুলো আপনি দেখছেন কিনা বা থানার দালাল মুক্ত থাকবে? অবশ্যই থানা হবে জনবান্ধব। সেবা প্রার্থীদের জন্য থানা হবে জনবান্ধব, সেবাবান্ধব এবং থানায় কোনো দালালের অস্তিত্ব থাকবে না। যদি কোনো থানায় কোনো দালালের সংবাদ আপনারা পান সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং এই প্রসঙ্গে আমি বলি, কোনো থানা যদি জনগণের সেবায়, বর্তমান গণতান্ত্রিক সরকারের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, যে জনবান্ধব পুলিশিং, সেবাবান্ধব পুলিশিং, এই পুলিশিংয়ে যদি বাধাগ্রস্ত হয় কোনো থানার কোনো অফিসারের কারণে, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু কোন অফিসার ইনচার্জ কতদিন হয়েছে, কত সময় ধরে আছেন, এগুলো আমরা বিবেচনা করব না। আমরা গতকালকে সকল থানার অফিসার ইনচার্জ এবং সকল ক্রাইম ডিভিশনের ডিসি, ট্রাফিকের অফিসার সবার সাথে আমরা বসে আমাদের এই মেসেজটা দিয়েছি যে থানা হবে জনবান্ধব, থানায় কোনো দালালের উপস্থিতি বা অবস্থান বা অস্তিত্ব থাকবে না, থানা হবে সেবাবান্ধব। যারা থানায় যাবেন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের যেই কারণে তারা থানায় গিয়েছেন সেই তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে।
আমি লক্ষিত ভাই সাথে একটু করতে চাই যে দুইটা জিনিস করতে পারবে কিনা জনগণ আমরা তাদের কথা শুনি। তাদের কাছ থেকে অস্ত্রগুলো নিয়ে নেবেন, কারণ সার্জেন্টরা তখন অস্ত্র গ্রহণ করে। আপনার কাছে কথা। ধন্যবাদ। আমাদের আমি যোগদান করেছি গত 17 তারিখ, আজকে তৃতীয় দিন। আমি যোগদান করার প্রথম দিনে আমি বলেছি আমার অফিসারদেরকে, আমাদের জনগণের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার, দুর্ব্যবহার এবং তাদের কারো সাথে যদি কেউ যদি আইন না মানতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার সাথে কোনো ধরনের দুর্ব্যবহার বা তার কারো গায়ে হাত তোলা প্রশ্নই আসে না। আমরা সেটা কঠোরভাবে দেখব। এটা বন্ধ হবে যদি কেউ করে থাকে, এবং আমার সময়ে যদি কেউ এটা করে থাকে আমি অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং এখানে আমাদের ট্রাফিকের এডিশনাল কমিশনারও আছেন, তিনিও আপনাদের কথা শুনেছেন, তিনি নির্দেশনা দিবেন, আমরা এর মধ্যে দিয়েছি। আমাদের টার্গেট হবে জনবান্ধব পুলিশিং, সেবাবান্ধব পুলিশিং, যেটা বর্তমান গণতান্ত্রিক সরকারের মূল লক্ষ্য। বেশ কিছু থানা পুড়েছে, লুট হয়েছে, এবং পাশাপাশি কিন্তু বিএনপির অনেক গাড়ি, যেটা আসলে সেবার মূল বাহন আর কি, সেই বাহনটাই কিন্তু সংকট। অনেক গাড়ি পুড়েছে, অপ্রতুল। তো দীর্ঘদিন ধরে আমরা বেশ কিছু থানা সরজমিন করেও দেখেছি, তারা বলছে যে আমরা আসলে যদি 2টা বা 3টার বেশি ট্রিপল লাইনে ফোন আসে তখনই আমরা সংকটে পড়ে যাই, যে আমাদের টহলের বাইরে যাতে একটা গাড়ি দেওয়া। তো থানার সংকটগুলা বা পুলিশের যে সদস্যরা থাকছেন ফাঁড়িগুলো, অনেক ফাঁড়িতে কিন্তু তারা মানবিক জীবনযাপন করছে, অর্থাৎ একদম গিঞ্জি পরিবেশ, আরেকটু উন্নয়ন দরকার, সেগুলো হচ্ছে না। সবকিছু মিলে আপনারা আসলে এগুলো নিয়ে ভাবছেন কিনা, আর আপনার চ্যালেঞ্জটা কি নতুন কমিশনার হিসেবে, এটা একটু বলবেন। চ্যালেঞ্জটা আমি সবশেষে বলতে চাই। আর আর আপনি যে প্রশ্নটা করেছেন, আমাদের যে 50টি থানা ঢাকা মহানগরীতে, এই 50টি থানার মধ্যে আমাদের 23টি থানা হচ্ছে আমাদের নিজস্ব বিল্ডিং, মেরামত 60টি থানার যে স্থাপনা সেটি আমরা কাজ শুরু করেছি, এবং অন্যান্য থানাগুলো আমরা কিছু অস্থায়ী ভবনে আছে। ফাঁড়িগুলোর অবস্থাও আপনি বলেছেন, বাট আমার পূর্ববর্তী যারা কমিশনার ছিলেন তারা এই থানা এবং ফাঁড়ির উন্নয়নে কাজ করেছেন, এবং এটা আমি জানি, যেহেতু আমি ঢাকায় ছিলাম, লজিস্টিক্সে ছিলাম, এবং এডিশনাল কমিশনার লজিস্টিক্স হিসেবে আমাকে সেই সাপোর্টটা দিতে হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে। তো আমরা এই থানা এবং ফাঁড়ির মান উন্নয়নে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এবং আপনি ইতোমধ্যে জেনে থাকবেন যে বর্তমান সরকার পুলিশের যে যানবাহন সংকট, সেই যানবাহন সংকটকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন, এবং এর মধ্যে পুলিশের নতুন কিছু যানবাহন কেনার জন্য সরকার এগ্রি করেছেন। আমরা খুব দ্রুত এই ক্রয় ব্যবস্থাপনায় যাব, এবং আমাদের যে থানাগুলো আছে, এই থানাগুলোর যে পিকআপগুলো আছে, গাড়িগুলো আছে, অপারেশনাল ভেহিকেল, এই অপারেশনাল ভেহিকেলগুলোর যাতে সর্বোচ্চ ব্যবহার হয়, এবং যেগুলো নষ্ট আছে বা মেরামতের যোগ্য যেগুলো, সেগুলো আমরা দ্রুত মেরামত করার ব্যবস্থা নিব। আমাদের মোট কথায় আমাদের এই মুহূর্তে যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার আমরা করব, এবং আস্তে আস্তে আমরা এই সামর্থ্য বাড়ানোর চেষ্টা করব। আমার প্রশ্নটা হচ্ছে যে এআইটি নতুন প্রযুক্তিতে ইনভলভ করা হলো বিএনপির টোটাল প্রোগ্রামটা হচ্ছে বিএনপি, আগে তো ছিল সিটি কর্পোরেশন। এই প্রযুক্তির সাথে অন্য কোনো সংস্থা জড়িত আছে না? যেমন আমি বলি যে আগে ট্রাফিক ব্যবস্থায় শুধু বিএনপি না, ট্রাফিক সিস্টেম থেকে সিটি কর্পোরেশন, ওয়াসা সহ অন্যান্য যেগুলো আছে, অর্গানাইজেশনগুলো আছে, সেগুলো একটা জড়িত থাকার কথা আছে। এইগুলোর সাথে আপনাদের সমন্বয় হচ্ছে কি? না হলে তো এই এআই পদ্ধতিটাও তো আপনার সফলতা বিফল হয়ে যাবে, কারণ এর আগে যত প্রযুক্তি নেওয়া হয় সবগুলো বিফল হয়ে গেছে। আমি একটা কথা বলতে থাকি, সবগুলো আপনাদের বিফল হয়ে গেছে। এআই প্রযুক্তি যদি আপনি প্রয়োগ করেন আর অন্যান্য সংস্থাগুলো যদি সেগুলো
কাজ না করে তাহলে সেই এআই প্রযুক্তি আপনার পরে বিফল হয়ে যাবে বলে আমি মনে করি। এই ক্ষেত্রে আমি আমার সহযোগী জি, এআই প্রযুক্তি যেটা আমরা হচ্ছে ঢাকা শহরে আমাদের যে ট্রাফিক পয়েন্টগুলোতে সিসিটিভি আছে, এই সিসিটিভিগুলোর সাথে আমরা এআই সফটওয়্যার ব্যবহার করে আমরা এআই যে ক্যামেরা বা সিস্টেম সেটি আমরা চালু করেছি। এটা কিন্তু ডিএমপির একক উদ্যোগ। তো এই জন্য এই উদ্যোগটি ডিএমপির ঢাকা শহরের যে পারিপার্শ্বিক অবস্থা, ফিজিক্যাল স্ট্রাকচার, ঢাকা শহরের জনসংখ্যা, ঢাকা শহরের যে ভেহিকেল, সব কিছু বিচার বিবেচনায় আমরা এই পদ্ধতিটি প্রয়োগ করছি এবং সেভাবেই এটি আমরা তৈরি করেছি। সেই ইন্টারসেকশনগুলোতে আমরা এগুলি চালু করেছি। সেই ক্ষেত্রে আমাদের যেখানে যেখানে অন্যান্য সংস্থার কোঅর্ডিনেশন প্রয়োজন এবং সেই সমন্বয় আমাদের ভালো আছে। এবং আপনি যেটা বোঝাতে চেয়েছেন যে পূর্ববর্তী সরকারের সময় এই সমন্বয়হীনতা ছিল, বাট এখন বর্তমান সরকার আসার পরে, বর্তমান গণতান্ত্রিক সরকার এই আমি বলবো প্রতি সপ্তাহে ট্রাফিক নিয়ে সভা হচ্ছে এবং সমস্ত সেখানে যুক্ত এবং সব যে সংস্থা তাদের মধ্যে সমন্বয় ঠিক আছে। মব কালচার এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। সবচেয়ে প্রাণী মাধ্যমে বিষয়ে বিএনপির অবস্থান থাকবে আগের মতোই হবে নাকি এটা নিয়ন্ত্রণে আনার জন্য আপনার বা বিএনপির সীমাবদ্ধতা কোথায়? না, মব কালচারের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। কোনো মব কালচার হবে না। আমি আপনাদেরকে চাই যে কালচার হবে না ঢাকা শহরে, এবং যদি কেউ মব কালচার করার চেষ্টা করে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। আর আপনি জানেন যে মব কালচারে যে 2-1টি ঘটনা ঘটেছে সেখানে মামলা নেওয়া হয়েছে এবং আসামি গ্রেফতার করা হয়েছে। শাহ আলীর মাজারে যেখানে মব ঘটেছিল মামলা নিয়েছি এবং 5 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত। মোহাম্মদপুরে একটা মব হয়েছে, বেরোবির সাবেক উপাচার্যকে নাকি ধরিয়ে দেওয়া হয়েছে বা ধরতে করা হয়েছে, এখানে 30 লাখ টাকার লেনদেনের অভিযোগ হয়েছে এবং এটা এখানে পুলিশের ইনভলভমেন্ট, স্থানীয় ছাত্রদল বিএনপি লোকজনের ইনভলভমেন্ট আছে। এই বিষয়টি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা আপনারা নিচ্ছেন কিনা? যেদিন আপনি দায়িত্ব নিয়েছেন সে রাতেই এই ঘটনা ঘটে। আমি আপনাকে আগেই বলেছি যে কোনো ধরনের মব কালচারের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্ত। আমরা মব কালচারের, যখনই আমাদের কাছে মব কালচারের কোনো অভিযোগ আসবে অথবা আমরা মব কালচার বিশ্বমানের সাথে ব্যবস্থা নেব। আর এই ক্ষেত্রে আমাদের কোনো দল বা মতের বিবেচনা করার সুযোগ নাই। ওকে, ডিসি মিডিয়া, ওকে, জি প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঠিকই বলেছেন যে পুলিশের গবেষণা সেল থাকা প্রয়োজন এবং এটা পৃথিবীর বিভিন্ন দেশের পুলিশ বাহিনীতে আছে। তো আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশ পুলিশেও এই গবেষণা সেল আছে। বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্সে একজন ডিআইজির নেতৃত্বে একটি স্বয়ংসম্পূর্ণ সেল আছে, যেটা গবেষণা সেল। এবং আমাদের একটি গবেষণা সেল আছে একজন ডিসির নেতৃত্বে, সেটি হচ্ছে প্ল্যানিং অ্যান্ড রিসার্চ। আমরা প্রতিনিয়ত গবেষণা করছি, কারণ আসলে এই 2.5-3 কোটি মানুষের এই ঢাকা শহরে গবেষণা ছাড়া, এটি আপনি ঠিকই বলেছেন, বাট আমরা প্রতিনিয়ত আমরা গবেষণা করছি এবং এই গবেষণার ভিত্তিতে কিন্তু আমরা অনেক সাকসেস পাচ্ছি। ধন্যবাদ। চ্যালেঞ্জের আগে আর কারো কোনো প্রশ্ন যদি থাকে? ঢাকা শহরে যানবাহন সেটা ঢাকা শহরে ব্যবহার
অনুপযোগী, এটা ব্যবহার করার সুযোগ নেই, এটা অবৈধ যানবাহন। অবৈধ যানবাহন কি আসলে এআই মামলা দিতে পারে? আর যে যে যানবাহনটা বৈধ, সেই যানবাহনটাকেই তো আইন লঙ্ঘন করলে তাকে মামলা দেয় এআই ফুটেজ দেখে, কিন্তু যার নাম্বারই নাই এআই তাকে কিভাবে মামলা দেয়? জি। এবং মাননীয় কমিশনার একটু অ্যাড করি, চট্টগ্রাম মহানগরেও কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশা ব্যবহার হয় না, এরকম আরো কয়েকটা মেট্রোতে ব্যবহার হয় না, কিন্তু ডিএমপিতে ব্যবহার হচ্ছে, ডেজার্টে অসংখ্য আর বলার পরেও আসলে ব্যবহার হচ্ছে। এখানে কি ডিএমপির কোনো ল্যাকিং আছে কিনা? আসলে অন্যান্য যে মহানগরের সাথে ডিএমপির তুলনা করা একটু কঠিন, কারণ আপনি জানেন ডিএমপির জনসংখ্যা অনেক বেশি এবং ডিএমপির ব্যস্ততা ঢাকা শহরের অনেক বেশি। সেই ক্ষেত্রে ব্যাটারি চালিত রিক্সা তো আসলে একদিনে সৃষ্টি হয়নি, এটা বিভিন্ন সময়ে ধীরে 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 এই আজকের এই অবস্থা সৃষ্টি হয়েছে। এবং এই ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে প্রসারের বিভিন্ন কারণ আছে। এর মধ্যে আপনার বিগত সরকারের সময়ে এই ব্যাটারি চালিত রিক্সাকে কেন্দ্র করে এখানে বিশাল একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। এই গত 15-20 বছর ধরে 15 বছর ধরে এই ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে বেড়ে গেছে। তো এখন এই ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। এখন এই ব্যবস্থাটি আসলে পুলিশ প্রতিনিয়তই নিচ্ছে। পুলিশ ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান করছে, ব্যাটারি জব্দ করছে, ডাম্পিং করছে। তো আমি আপনাদের যেটা বলতে পারি, গত জানুয়ারি 2026 থেকে এই এপ্রিল 2026 পর্যন্ত 1,74,648টি, আমার কাছে পরিসংখ্যান আছে এখানে আমার সামনে, 1,74,648টি ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো যেমন আমরা ব্যাটারি জব্দ করেছি 341টা, ডাম্পিং আমাদের কাছে, আমি আগেই বলেছি, আমাদের কাছে রাজনৈতিক পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী যেই দলেরই হোক, যেই মতেরই হোক, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং আমরা গত 1 মে থেকে আমাদের যে বিশেষ অভিযান চলছে, এই বিশেষ অভিযানে আমাদের এ পর্যন্ত, যদিও আজকে এটা আমি মানে বলার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু যেহেতু প্রশ্নটা আসছে, পরিসংখ্যান আমার কাছে আছে, আমরা এ পর্যন্ত 206 জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেফতার করেছি এবং তালিকার বাইরে আমরা 401 জনকে গ্রেফতার করেছি। আমরা 206 জন তালিকাভুক্ত এবং মাদক কারবারিকে আমরা গ্রেফতার করেছি 847 জন। আমরা আমাদের অভিযান ছিনতাইকারী, সন্ত্রাসী, এদেরকে আমরা গ্রেফতার করেছি 670 জন। টোটাল আমাদের 2024 জন এ পর্যন্ত আমরা গ্রেফতার করেছি গত 1 তারিখ থেকে আজকে 19 তারিখ পর্যন্ত। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে অভিযান, এই অভিযান কিন্তু শক্তভাবে চলছে এবং এটি বাড়তেই থাকবে। আপনারা এর মধ্যে জেনেছেন যে গত রাত্রেও আমাদের বেশ কিছু সাকসেস আছে। এই যে জেনেভা ক্যাম্পের যে মাদক সম্রাট পিচ্চি রাজাকে আমরা অ্যারেস্ট করেছি। তো আমাদের এই সাকসেসগুলো আমরা আপনাদের মাধ্যমে, বাবুর্চি ইমনকে আমরা গ্রেফতার করেছি কক্সবাজার থেকে। আমরা এই যে সাকসেসগুলো, আপনারা আমাদের সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। এবং পল্লবীতে আমরা যেটা করেছি, পল্লবীতে আমরা ঘটনা, এই যে শিশু, আপনারা জানেন সবাই, অত্যন্ত মর্মান্তিক, এই ঘটনা ঘটার 7 ঘন্টার মধ্যে আমরা আসামি গ্রেফতার করেছি। এবং এর মধ্যে আমরা মুগধায় যে একজন প্রবাসী 7 টুকরা যে ডেড বডি, আপনারা সবাই জানেন, গত 14 তারিখ গত রাত্রে আমরা ওই যে মূল আসামি যে মহিলা নরসিংদীর বেলাব থেকে গ্রেফতার করেছি। তো আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবর পেয়েছেন বা আরো পাবেন, আমরা সার্বক্ষণিকভাবে আপনাদেরকে আমাদের তথ্য দিচ্ছি। তো আমাদের যে প্রচেষ্টা, ডিএমপিকে একটি নিরাপদ নগরী গড়ে তোলার জন্য আমাদের যে প্রচেষ্টা অব্যাহত এবং আমরা প্রতিদিন কাজ করছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করবেন, আপনারা গঠনমূলক প্রতিবেদন করবেন, সাথে সাথে আমাদেরকে এই নিরাপদ নগরী গড়ে তোলার জন্য সহযোগিতা করবেন, তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আচ্ছা বলেন, নাহলে ওনার একটা ইয়ে থাকবে যে আমি প্রশ্নটা বলেন প্লিজ।
রাজনৈতিক দলের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এবং 5 আগস্টের পরে বিভিন্ন জঙ্গি সংগঠনের আমরা ইয়েও দেখতে পাচ্ছি, এই তৎপরতা দেখতে পাচ্ছি। ডিবিও ধরছিল কদিন আগে 4 জনকে। আমরা কাউন্টার টেররিজমের চিফ আছেন। তো 5 আগস্টের পরে আমরা যেটা দেখতে পেলাম যে জঙ্গিবাদ বাংলাদেশে না এরকম বলে একটা ইয়ে করার চিন্তা করা হয়েছিল, পুলিশের অনেকেই দাবি করছে। তো বর্তমানে এবং পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন বিসিবির সঙ্গেও আমরা যুক্ত হওয়ার খবর পেয়েছি এবং গ্রেপ্তার করেছে পুলিশ। তো ঢাকার মধ্যে আসলে আপনারা এইগুলো আপনাদের চ্যালেঞ্জটা কি? আমরা আসলে আমরা উগ্রবাদ, আমরা জঙ্গি বলতে চাচ্ছি না, আমরা উগ্রবাদ বলছি। কারণ আসলে জঙ্গি শব্দটাই নেগেটিভ। কারণ আমাদের এখন ঢাকায় বাংলা, মানে আমি ঢাকার কথা বলবো, ঢাকায় উগ্রবাদের বিরুদ্ধে কোথাও যদি কোনো উগ্রবাদের সংবাদ পাওয়া যায় সেটি আমরা যাচাই বাছাই করে ব্যবস্থা নিচ্ছি। তো এখন পর্যন্ত আসলে ঢাকায় ঠিক সেভাবে উগ্রবাদের যে আপনি যেভাবে ধারণা বলছেন সেভাবে আমাদের কাছে তথ্য নেই। টিম সার্বক্ষণিক কাজ করছে, কোথাও উগ্রবাদের বা উগ্রবাদীর সম্পর্কে সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি এবং ব্যবস্থা নিব। ধন্যবাদ আপনাকে। চ্যালেঞ্জ আসলে এক কথায় যদি আমি বলি, এক লাইনে, সেটি হচ্ছে একটি নিরাপদ নগরী গড়ে তোলাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। এখন এই নিরাপদ মহানগরী গড়ে তোলার জন্য যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো হচ্ছে আমাদের সবার সহযোগিতা, জনগণের সহযোগিতা, সাংবাদিকবৃন্দ আপনারা যারা আছেন আপনাদের সহযোগিতা, আমাদের পুলিশ সদস্যের অপ্রতুলতা আছে, আমাদের অতিরিক্ত চাপ, ভাসমান জনগোষ্ঠী বৃদ্ধি, বস্তি এলাকায় অপরাধ প্রবণতা বেশি, এগুলো আমাদের জন্য আমাদের চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত। পাশাপাশি আমাদের যে প্রযুক্তি, বিশেষ করে অনলাইন প্রতারণা, অনলাইন যেটা মোবাইল ব্যাংকিং, জালিয়াতি, সাইবার অপরাধ, এগুলো কিন্তু দ্রুত বিস্তার লাভ করছে। আমাদের যে কিশোর গ্যাং আপনারা বলেছেন, মাদক সংঘবদ্ধ অপরাধ, নিরাপদ নগরী আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আমরা থাকবেন। আমাদেরকে জনগণের উদ্দেশ্যে যেটা আমি বলতে চাই, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং পুলিশকে সহযোগিতা, যে ছোট অপরাধ হলেও তথ্য দিতে আপনারা ভুল করবেন না, কারণ ছোট অপরাধ থেকে বড় অপরাধের সৃষ্টি হয়। আর ট্রাফিক ব্যবস্থাপনা আমাদের চ্যালেঞ্জের মধ্যে একটি আছে, ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা। এটি আমরা আগেই বলেছি, আপনারা এর মধ্যে ট্রাফিক ব্যবস্থার কিছু উন্নতিও দেখতে পাচ্ছেন, বিশেষ করে আমাদের এআই সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে আমরা আমাদের যে বিভিন্ন ইন্টারসেকশন গুলো আছে সেখানে এই এআই সিস্টেমটি আমরা প্রসার করব, বৃদ্ধি করব। পাশাপাশি আমাদের যে আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই যে ট্রাফিক আইন মেনে চলবেন, আইন অবশ্যই চলবে, যাতে আমরা একটা নিরাপদ এবং সুন্দর ঢাকা মহানগরী গড়ে তুলতে পারি। সবাইকে ধন্যবাদ।